আলাইকুম মাই beloved viewers। আজকে আমার আলোচনার টপিক হলো প্রিপোজিশন সার্কেল নিয়ে। আমি আমার প্রিভিয়াস লেকচারে প্রিপোজিশনের সমার্থক প্রিপোজিশন বা সিমিলার প্রিপোজিশন নামে একটা লেকচার দিয়েছিলাম এবং ওই লেকচারে আমি 10টা পয়েন্টে একাধিক প্রিপোজিশন কিভাবে একই মিনিং দেয় সেই জিনিসটা দেখিয়েছিলাম। আজকে আমি প্রিপোজিশন সার্কেল নিয়ে এমন একটা থিওরি নিয়ে আসলাম যে থিওরিটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে প্রিপোজিশনের ইনিশিয়াল যে জ্ঞানটা একটা স্টুডেন্টের থাকা দরকার সেই জিনিসটা আজকে ইনশাআল্লাহ আজকের লেকচার থেকে সবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আলোচনায় চলে আসলাম। আজকে আমি এই সার্কেল বা এই ডায়াগ্রামটা দিয়ে ইনশাআল্লাহ তোমাদের চেষ্টা করবো যাতে এই জিনিসটা তোমাদের কাছে বোধগম্য করে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা শুরু করে দিই। আমার এখানে জাস্ট আমি একটা তল দেখালাম, একটা বৃত্তাকার তল বা গোলাকার একটা তল দেখালাম। আমরা বেসিক্যালি আমরা উপরের জিনিসটা আমি এখানে দুইটা রেখা দিয়ে বুঝাইছি। এখানে প্রথম রেখাটা এই তলটাকে স্পর্শ করে আছে, উপরে আছে কিন্তু স্পর্শ করা অবস্থায়। যেমন আমি যদি বলি there is a pen dash the table, there is a bow dash the bench। তোমার বেঞ্চের উপর একটা বই আছে কিংবা টেবিলের উপর একটা কলম আছে বা মোবাইল আছে, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমরা তলকে কিন্তু স্পর্শ করে থাকে বস্তুটা, ওই সময় আমরা প্রিপোজিশন ইউজ করব অন। ওকে, অর্থাৎ এখানে থিওরিটা হলো, বেসিক পয়েন্টটা হলো, আমরা যখন তলকে স্পর্শ করে যখন কোন একটা বস্তুকে রাখি তখন ওই বস্তুটার আগে প্রিপোজিশন অবশ্যই অন ব্যবহার করতে হবে। আই হোপ ইউ গেট ইট। এখন কোন একটা তলের উপরে একটা বস্তু রাখছি, তলকে কিন্তু স্পর্শ অবস্থায় থাকতে পারবে না এবং ওই ক্ষেত্রে দুইটা প্রিপোজিশন হতে পারে, একটা হচ্ছে অ্যাবাভ আর একটা হচ্ছে ওভার। এখন প্রশ্ন হলো অ্যাবাভ কখন হবে, ওভার কখন হবে? কোন একটা তলকে স্পর্শ না করে যদি উপরে কোন একটা বস্তু অবস্থান করে, ওই ক্ষেত্রে ওই বস্তুর দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে গতিশীল অবস্থায় থাকতে পারে আর একটা হচ্ছে কি স্থির অবস্থায় থাকতে পারে। যেমন আমি যদি বলি আমাদের মাথার উপর একটা লাইট আছে, ফ্যান চলে, তাহলে এই যে মাথার উপর একটা লাইট আছে যদি বলি there is a light, there is a valve dash my head, এখানে কিন্তু আমার উপর একটা লাইট আছে এবং ওই লাইটটা কিন্তু ওই ভালভটা কিন্তু স্থির, তাহলে আমার সাপেক্ষে ওই লাইটটা কিন্তু ভালভটা কিন্তু স্থির বলে এখানে স্থির থাকার কারণে আমাকে অবশ্যই প্রিপোজিশন ইউজ করতে হবে অ্যাবাভ, বুঝতে হবে। ওকে, অর্থাৎ এটা হবে যে স্থিরের ক্ষেত্রে কোন তলকে স্পর্শ না করে যদি একটা বস্তু উপরে অবস্থান করে এবং স্থির অবস্থায় থাকলে, মানে এটা যদি স্টেবল অবস্থায় থাকে তখন আমাকে অবশ্যই প্রিপোজিশন অ্যাবাভ ইউজ করতে হবে। অন্যথায় যদি রানিং অবস্থায় বা গতিশীল অবস্থায় থাকে তখন আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে ওভার। ফর এক্সাম্পল I can say that the dog jumped over the wall. Okay, অর্থাৎ আমি যদি বলি the aeroplane flew over the bridge, অর্থাৎ এক্ষেত্রে তলকে স্পর্শ করা থাকতে পারবে না, তলের উপরে থাকবে এবং রানিং অবস্থায় থাকলে আমরা অবশ্যই প্রিপোজিশন ওভার ইউজ করতে পারবো। আই হোপ তোমরা অন, অ্যাবাভ এবং ওভার এর ইউজটা বুঝতে পেরেছো। এবার আমি আসবো নিচে। নিচে যদি আমি কোনো কিছু বুঝাতে যাই, আমি যদি বলি টেবিলের নিচে একটা বই আছে বা টেবিলের নিচে একটা কলম পড়ে গেছে কিংবা একটা মানিব্যাগ পড়ে গেছে, এই জিনিসগুলো যখন আমরা মিন করব তখন আমরা তিন ধরনের প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে যে আন্ডার, নেক্সট ওয়ান বিনেথ অথবা বিলো। এই তিনটা প্রিপোজিশন থেকে যে কোনো আমরা একটা ইউজ করতে পারবো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি যদি বলি there is a cab seller under the tree, তাহলে গাছের নিচে একটা টুপি বিক্রেতা রয়েছেন। অথবা আমরা যদি বলি there is a pen below the chair, আমরা নিচে বোঝাতে নিচে তলকে স্পর্শ করা অবস্থায় যদি কোনো একটা বস্তু রাখি বা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেখান থেকে যে কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি যদি বলি যে এই বৃত্তাকার বস্তুটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে, ফর এক্সাম্পল উই অল নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সার্বক্ষণিক কিন্তু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশন রাউন্ড বা অ্যারাউন্ড ইউজ করতে পারি। এবং আমরা এক্ষেত্রে কোন একটা বস্তুকে যখন কেন্দ্র করে অন্য একটা বস্তু যখন ঘুরবে তখন আমরা অ্যারাউন্ড প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এবার আসো, যদি কোন একটা তলকে মাঝখান বরাবর কিংবা কোন একটা জায়গাকে বা একটা দেশকে
অতিক্রম করা বা কোন একটা অবস্থানকে যদি প্রবেশ করা হয় বা কি মানে অতিক্রম করা বোঝায়, সেক্ষেত্রে আমরা কয়েকটা প্রিপজিশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, থ্রু, along, into অথবা across, এই শব্দগুলো আমরা এই প্রিপজিশনগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, আমরা যদি থ্রু বলি তাহলে আমি ফর এক্সাম্পল দিতে গেলে কি হয়, the boy ran through the field, অর্থাৎ মাঠটা দিয়ে ছেলেটি দূরে গেল। তারপরে along যদি বলি, the boy walked along the road। তারপর আমি যদি বলি into, the teacher entered into the room। and the last one across যদি বলি, you can easily say that English is spoken across the world, অর্থাৎ কোন একটা জায়গার ক্ষেত্রে বা কোন একটা অবস্থানের ক্ষেত্রে যদি প্রবেশ করা কিংবা অতিক্রম করা বোঝায়, সেক্ষেত্রে আমরা এই চারটা প্রিপজিশন ইউজ করতে পারবো। ওকে, এবার আসো, যদি কোন একটা যদি কোনো কিছুর পাশে যদি বোঝানো হয় বা পার্শ্ববর্তী কিংবা পাশাপাশি যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন ইউজ করতে পারবো either by অথবা কি beside। ওকে, আর যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল, Farabi sat by Faria in the class, অথবা beside আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ পাশাপাশি যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা either by ইউজ করবো or কি beside ইউজ করতে পারবো। I hope you get it। এবং এক্ষেত্রে যদি উপরে বোঝানো হয়, তাহলে আমরা of অথবা upon ইউজ করতে পারবো। এখন আমি এক্সাম্পল দিলে কি হয়, peace be upon you, peace be upon you বা of you, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এক্ষেত্রে আমরা আপ বা আপন ইউজ করতে পারবো। আবার নিচে যদি বোঝানো হয়, তাহলে ডাউন ইউজ করতে পারবো। আমি যদি বলি, the price of onion increasingly down, অথবা মানে অর্থাৎ আমি যদি এখানে এক্সাম্পল দিতে যাই, যদি বলি the boy has come down the tree, অর্থাৎ ছেলেটি গাছ থেকে নেমে আসলো। অথবা আমি যদি বলি, the price of onion is coming down, অর্থাৎ পেঁয়াজের দাম কমে আসতেছে, তাহলে এক্ষেত্রে আমরা ডাউন প্রিপজিশনটা ইউজ করতে পারবো। আশা করি সবাই একটু বুঝতে পারছো। তো আজকের ক্লাসটাতে আমি মোটামুটি চেষ্টা করছি একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা খুব সহজে বা কি মানে কত ইজিলি প্রিপজিশনটাকে আত্মস্থ করতে পারি, সেই জিনিসটা আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছো। এবার এই ডায়াগ্রামটা ব্যতীত আমি কতগুলো পয়েন্ট এখানে লিখে রাখছি, যেগুলো আমাদের বেসিক প্রিপজিশন সম্পর্কে জানতে খুব হেল্পফুল হবে। ওকে, তো দেখা যাক আমি কি লিখলাম। এখানে আমি সবার উপরে লিখছি সিন্স এবং ফর। আমরা সবাই যারা টেন্স করছি, তারা অবশ্যই প্রত্যেকটা টেন্সের 4 নম্বর পয়েন্ট যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড দ্য লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা স্টেজে আমাদের সিন্স এবং ফর এর কথাটা কিন্তু আসছে। অর্থাৎ এক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, আর ফর ইউজ করা হয় পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময়ের ক্ষেত্রে। অর্থাৎ যদি সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন আমরা সিন্সটা প্রিপজিশন হিসেবে ইউজ করতে পারবো, আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। ফর এক্সাম্পল, সিন্স 2012, সিন্স 2011, অথবা সিন্স মর্নিং, এভাবে যদি সময়টা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে সিন্স ইউজ করবো। অন্যথায় আমরা ব্যাপক সময়ের ক্ষেত্রে ফর 7 days, ফর 60 days, ফর 30 days, এক্ষেত্রে আমরা ফর হাফ এন আওয়ার, এক্ষেত্রে যদি অনির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ না করে কি ইউজ করবো, ফর ইউজ করবো। আশা করি সবাই বুঝতে পারছো। এন্ড নেক্সট টপিক হলো টাইম এবং এর ক্ষেত্রে কি হয়। যদি কোনো একটা সেন্টেন্সে সম টাইম কিংবা নাইট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এট প্রিপজিশনটা ইউজ করতে পারবো। ওকে, যেমন আমি যদি বলি he goes to school at 9 o'clock, ঠিক আছে, তারপরে he came here at night, সে রাতে এখানে এসেছিল, এক্ষেত্রে আমরা এট প্রিপজিশন ইউজ করতে পারবো। তারপর ডে অথবা ডেটের ক্ষেত্রে আমরা সরাসরি প্রিপজিশন অন ইউজ করবো। ওকে, তবে মান্থ এবং ইয়ারের ক্ষেত্রে প্রিপজিশন হবে ইন। ডে এবং নাইট একটু খেয়াল করো, যদি ডে তে বা দিনের বেলা যদি কোনো কাজ সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো, আর রাতের ক্ষেত্রে হলে এট ইউজ করবো। ফর এক্সাম্পল, দ্য সান শাইন্স বাই ডে। ওকে, এখানে প্রিপজিশন বাই আসছে। আর নাইটের ক্ষেত্রে হবে যে দ্য মুন শাইন্স এট নাইট। ওকে, অর্থাৎ রাতের ক্ষেত্রে এট হয়, দিনের ক্ষেত্রে বাই হবে। আই হোপ ইউ গেট ইট। নেক্সট ওয়ান, যদি ব্যক্তি দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়, পার্সন দ্বারা, সেক্ষেত্রে আমি প্রিপজিশন ইউজ করব
বাই। আর্টিকেল বলতে আমি এখানে বস্তু দ্বারা বুঝাইছি, ওকে। যদি কোন একটা the action which is performed by an article, then you have to use with preposition, okay? যখন কোন বস্তু বা আর্টিকেল দ্বারা যখন কোন কাজ সম্পন্ন হয় তখন আমাদেরকে উইথ আর্টিকেল উইথ প্রিপোজিশনটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে এক্ষেত্রে আমি প্রিপোজিশন বস্তু দ্বারা সম্পন্ন হচ্ছে বলে এখানে বাই ইউজ করব। আদারওয়াইজ যদি বস্তু দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়, যেমন আমি যদি বলি দা বয় কিলড এ স্নেক উইথ এ স্টিক, লাঠি দ্বারা একটি সাপ মেরেছিল, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা উইথ প্রিপোজিশনটা ইউজ করতে পারবো, ওকে। নেক্সট ওয়ান, ফ্রম এবং টু। এখন আমি যদি বলি কোন ব্যক্তি যখন এক জায়গা থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় যখন যাবে, তখন স্টার্টিং পয়েন্টে যে জায়গা থেকে স্থানান্তরিত হবে ওই জায়গায় ফ্রম হবে, এবং যেখানে স্থানান্তরিত হবে ওই জায়গার আগে কি হবে, প্রিপোজিশন টু হবে। ফর এক্সাম্পল, চট্টগ্রাম থেকে যদি কোন একটা ব্যক্তি যদি ঢাকা শহরে যদি কি হয় স্থানান্তরিত বা ট্রান্সফার হয়, তাহলে চট্টগ্রামের আগে কি হবে, ফ্রম হবে, আর ঢাকার আগে কি হবে, টু হবে। অর্থাৎ মিস্টার রহিম has been transferred from Chittagong to Dhaka, okay? এবার আসো, যদি কোন একটা ব্যক্তি বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, যদি কোন একটা ব্যক্তি বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করব ইনটু, ওকে, সরি, ইনটু ইউজ করব। আর ভিতরে অবস্থান করলে ইন ইউজ করব। আবার যদি ভিতর থেকে বাইরে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি আউট প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। যেমন আমরা যদি বলি দা হেড টিচার এন্টার্স ইনটু দ্য রুম, তাহলে এখানে এন্টার বাইরে থেকে এন্টার করতেছে রুমের মধ্যে, দ্যাটস ওয়াই আমরা প্রিপোজিশন ইনটু ইউজ করব। আবার যদি ক্লাসে বা রুমের মধ্যে যদি কিছু করে অবস্থান করে, ওই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইন ইউজ করব। অর্থাৎ দা টিচার ইজ ইন দা ক্লাসরুম, তাহলে এখানে ক্লাসের মধ্যে বোঝাতে, রুমের মধ্যে বোঝাতে প্রিপোজিশন ইন ইউজ করা হয়। এন্ড দ্য লাস্ট ওয়ান, যখন রুমের মধ্যে থেকে বের হয়ে যাবে তখন আমরা প্রিপোজিশন আউট ইউজ করতে পারবো, ওকে। তাহলে এক্ষেত্রে দ্য ম্যান গোস আউট অথবা দ্য ম্যান কেম আউট দ্য রুম, অর্থাৎ রুম থেকে বেরিয়ে আসলেন, এক্ষেত্রে আমরা প্রিপোজিশন আউট ইউজ করব। তাহলে এক কথায় বলতে গেলে ইন এ ওয়ার্ড, কোন একটা বস্তু বা ব্যক্তি যখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব, ভিতরে বোঝাতে ইন ইউজ করব, এবং ভিতর থেকে বাইরে গেলে প্রিপোজিশন আউট হবে। আই হোপ ইউ অল গেট ইট হোয়াট আই ওয়ান্ট টু সে ইউ, ওকে। The last one, vehicle versus speed লিখে রাখছি আমি, যাই হোক। অর্থাৎ আমরা যখন কোথাও কোন ভেহিকল বা যানবাহনে করে যাই, সেক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করতে হবে, প্রিপোজিশন ইউজ করা লাগবে কি, বাই। আবার যদি পায়ে হেঁটে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন অন ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হি অলওয়েজ গো টু স্কুল বাই এ রিক্সা, তাহলে এখানে রিক্সা করে সে সবসময় বিদ্যালয়ে যায়। আর এক্ষেত্রে আমি যদি বলি রিক্সা করে বা যানবাহন করে যদি না যাই, তাহলে সেক্ষেত্রে পায়ে হেঁটে গেলে তাহলে অন ফুট হবে। এক কথায় বলতে গেলে এনি কাইন্ডস অফ ভেহিকল ইউজ করে যদি কোথাও যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ইউজ করব। আদারওয়াইজ পায়ে হেঁটে গেলে আমরা কি ইউজ করব, অন ইউজ করব। আই হোপ সবাই এতটুকু বুঝতে পারছো। এখন ফর টু পারসনস অর টু আর্টিকেলস এর জন্য যদি হয়, অর্থাৎ কোন দুজন ব্যক্তি বা দুটা বস্তুর মধ্যে যদি কোনো কাজ বোঝানো হয় বা কোনো কিছু সম্পন্ন হচ্ছে যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বিটুইন ইউজ করব, ওকে। ফর এক্সাম্পল, the pinch of land is the bone of contention between two brothers, তাহলে দুই ভাইয়ের মধ্যে ভূমিটি হচ্ছে কি, অথবা এই যে ভূমির টুকরা বা ভূমির পিসটাই হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। অথবা আমি যদি বলি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন রহিম এন্ড করিম, তাহলে দুজন ব্যক্তি বা দুটা বস্তুর মধ্যে যদি কোনো কাজ সম্পন্ন হয় বা কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বিটুইন ইউজ করব। অথবা অধিক ব্যক্তি বা বস্তু বোঝানো হলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যামং ইউজ করব, ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস, তাহলে এখানে সবগুলা স্টুডেন্টকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কি আছে, এখানে সবগুলা স্টুডেন্টকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কি আমাদেরকে অবশ্যই অ্যামং প্রিপোজিশনটা ইউজ করতে হবে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো, আমি যতটুকু চেষ্টা করলাম। আই হোপ ইউ অল গেট ইট ইজিলি, এবং আমি আশা রাখবো ইনশাআল্লাহ আমার ক্লাসটা যারা খুব ভালোভাবে লক্ষ্য করছে তারা অবশ্যই ইনশাআল্লাহ খুব ইজিলি আজকে ক্লাস থেকে প্রিপোজিশন শিখতে পারবে। আমি আরেকটা জিনিস এখানে মিস করে গেছি, সেটা হলো যদি বড় জায়গা বোঝানো হয়, একটু কেউ করে মনে করে এটা ঢাকা শহর, আর এটা হচ্ছে ঢাকা শহরের একটা জায়গা ধানমন্ডি,
তাহলে এটা হচ্ছে ঢাকা শহরটা হচ্ছে পুরোটা একটা বড় জায়গা, আর ধানমন্ডি হচ্ছে ঢাকার একটা অংশ। তাহলে এখানে বড় জায়গার ক্ষেত্রে প্রিপজিশন ইন হবে, ছোট জায়গার ক্ষেত্রে প্রিপজিশন কি হবে? এট হবে। অর্থাৎ আমি এখানে বোঝাতে যাচ্ছি বড় জায়গার ক্ষেত্রে প্রিপজিশন ইন হলে ছোট জায়গার ক্ষেত্রে প্রিপজিশন কি হবে? এট হবে। যেমন আমি যদি বলি আই লিভ ড্যাশ ধানমন্ডি ড্যাশ ঢাকা, তার মানে ধানমন্ডির চেয়ে ঢাকা বড়, দ্যাটস ওয়াই বড় জায়গার আগে প্রিপজিশন ইন হবে, ছোট জায়গার আগে প্রিপজিশন কি হবে? এট হবে। তার মানে এট ধানমন্ডি ইন ঢাকা। ওকে, আশা করি সবাই ইনশাআল্লাহ এই সিস্টেমে যদি আগে প্রিপজিশনটা যদি আত্মস্থ করো বা প্রিপজিশনটা যদি বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না, আমরা ইজিলি পরীক্ষায় প্রিপজিশন খুব সহজে আনসার করতে সক্ষম হব। তো ভিউয়ার্স, আশা করি সবাই ক্লাসটা দেখে উপকৃত হবে, সেই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে বিভিন্ন রকম আরো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে প্রিপজিশনের, এগুলো নিয়ে আসার চেষ্টা করব, ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং আপনার একাডেমিক চ্যানেল। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।